গল্পের নাম হৃদয়ে জুড়ে শুধুই আপনি। কলমে জান্নাত সুলতানা। দ্বিতীয় পর্ব। খারাপ পুরুষ মানুষ আমি। এই জন্যেই বুঝি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। বাসর ঘরে বসে আছে প্রিয়তা, এটাকে বাসর ঘর কেউই বলবে না। এটা প্রিয়তার নিজের রুমেই। পুষ্পহীন বিছানা, কোনো সাজসজ্জা নেই। এখন রাত 1:30 বাজে। সন্ধ্যা বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। সাদনান আজ এখানেই রয়েছে, আর বাকিরা চলে গিয়েছে। প্রিয়তাকে 12টা নাগাদ মাইশা এখানে রেখে গেছে। মেয়েটা নিজের রুমেও কতটা গুটিয়ে বসে আছে, অথচ কাল অবধি মেয়েটা এই ঘরটায় নিজের মন মর্জি মতো চলছে। এমনিতেই মেয়েটা ভয়ে গুটিয়ে ছিল, তার মধ্যে সাদনানের এরূপ গম্ভীর কণ্ঠে শুনে মেয়েটা আরও এক দফা ভয়ে গুটিয়ে গেল। কাপা কাপা গলা দিয়ে কিছু শব্দ বের করতে চাইল, তবে সামনে দাঁড়িয়ে থাকা মানবটার দিকে তাকিয়ে কথা যেন কণ্ঠনালী থেকে আর বেরিয়ে আসতে চাইল না। ব্যক্তিটাকে দেখেই বুঝাই যাচ্ছে মারাত্মক রেগে আছে। চোখ দুটো লাল হয়ে আছে, চুলগুলো সন্ধান চাই এখন আরও অবনতি হয়েছে। হঠাৎই সাদনানের কিছু মনে পড়ল, আবার চোয়াল শক্ত হল। প্রিয়তাকে কিছু বলতে না দেখে সাদনান দাঁতে দাঁত চেপে বলল, কি হলো বলুন। আমিও সব পুরুষদের মতো খারাপ, আমিও নারীর দেহ চাই। আপনাকে বিয়ে করতে নয়, ব্যবহার করতে চেয়েছি, তাই তো। এমন তো আপনার কিছু বলা না বলা কথাগুলো। চাইলে তখন যেগুলো বলতে পারেননি এখন সব উসুল করে নিতে পারেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই পাশে থাকা চেয়ার নামক বস্তুটাকে সজোরে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। প্রিয়তা এত সময় বিছানায় বসেছিল, কিন্তু চেয়ার ফেলে দেওয়াতে মেয়েটা ভয়ে লাফিয়ে বিছানা ছাড়ে এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে গেল। মেয়েটার আখি জোড়া দিয়ে অনবরত জলের স্রোত বইছে, তবে এবার কিছু বলবেই বলবে। মাথাটা নুইয়ে ধরে আসা গলায় বলল, আমি। তবে সাদনান তা সম্পূর্ণ করতে দিল না। আবারও নিজেই বলে উঠল, হ্যাঁ মানছি, আমি ওই দিন ওভাবে ছোঁয়াতে আপনি মানতে পারেননি। আমিও পারিনি, ইচ্ছাকৃত করিনি, ভুল করে হয়ে গিয়েছিল। মানুষ ভুল করে অনুতপ্ত হলে তো তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেয়। আর আপনি নিজের মন গড়া কতগুলো কথা শুনিয়ে চলে গেলেন, আর আমাকেও কিছু বলতে দিলেন না। ফাঁসির আসামিকেও একটা শেষ সুযোগ দেওয়া হয়, আর আপনি তো আমাকে সেই সুযোগটাও দিলেন না। ফোনটা অবধি ধরেননি। কি অবস্থা হয়েছিল জানেন আপনি? দম আটকে আসছিল আমার প্রতি সেকেন্ড। মনে হয়েছে মরে গেলেই বেঁচে যাই। সাদনানের মুখে মরার কথা শুনে প্রিয়তা মুহূর্তের মধ্যে এসে সাদনানকে জড়িয়ে ধরে ফুফাতে ফুফাতে বলল, প্লিজ আপনি এসব বলবেন না। আমি এত সব বলতে চাইনি, তবে কেন যেন মানতে পারিনি। মুখ ফসকে বেরিয়ে গেছে। সাদনান শুনল না কিছু, জোর করে ছাড়িয়ে নিল মেয়েটাকে। দৃষ্টি দিল মেয়েটার দিকে, চোখ দুটো দিয়ে অনবরত জল গড়াচ্ছে। নাকটা কেমন লালচে আকার ধারণ করেছে। মেয়েটা এখনো সাদনানের গলা জড়িয়ে ধরে। গায়ে একটা ছাই কালারের শাড়ি। ওই দিন রাতে দেওয়া গলায় দাগটা এখনো কেমন কালচে হয়ে জলজল করছে। বিয়ের সাজ সেরেছে অনেকটা আগেই। কি সুন্দর বউ বউ একটা ভাব মুখে ফুটেছে। মনটা একবার চাইল নিজের পবিত্র বন্ধনে আবদ্ধ থাকা মেয়েটাকে একবার গভীরভাবে ছুঁয়ে দিতে, তবে মনের কথা শুনল না, সব গিলে খেয়ে নিল। তারপর আলগোছে মেয়েটার বাহু ধরে নিজের নিকট হতে কিছুটা দূরে সরায়।
আলতো করে গালে হাত দিয়ে বৃদ্ধা আঙ্গুল দ্বারা চোখের জল মুছে দিতে দিতে বেশ শান্ত কণ্ঠে জানায়, এতদিন আমি যে কষ্টটা পেয়েছি আপনি নিজেও খুব শিগগির সেটা উপলব্ধি করবেন। আর সেই কষ্টটা আমি নিজে আপনাকে উপলব্ধি করতে সাহায্য করব। তাই বলে এটা ভাববেন না আমি আপনাকে ভালোবাসি না। যদি এটা ভাবেন তো ভুল। একটা কথা ভালো করে শুনে নিন, আমার হৃদয়ে জুড়ে শুধু আপনি ছিলেন, আছেন আর ভবিষ্যতেও থাকবেন। প্রিয়তা কিছু বুঝল না, ছলছল চোখ করে চেয়ে রইল সাদনানের পানে, যেটা দেখে সাদনান বাঁকা হাসল। তারপর আস্তে করে প্রিয়তার কানের কাছে ঝুঁকে এসে ওষ্ঠ জোড়া নেড়ে আলগোছে বলে উঠল, আজ কিন্তু আমাদের বাসর রাত। ভুলে গেলেন নাকি? প্রিয়তা ফেল করে এখনো সাদনানের পানে চেয়ে। সাদনান সে সব উপেক্ষা করে ওয়াশরুমের চলে গেল। প্রিয়তা ঠায় দাঁড়িয়ে রয়েছে। সাদনান কি বলে গেল একটু সময় লাগলো বুঝতে। তবে পরক্ষণেই বুঝতে পেরে মেয়েটার গাল রক্তিম আভা ধারণ করল। তারপর পরেই মেয়েটার মনে প্রশ্ন উদয় হয়, সাদনান ভাই অধিকার চাইবে না তো? এসব ভেবেই মেয়েটা ভয়ে সিটিয়ে গেল। বেশ অনেকটা সময় নিয়ে সাদনান ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। এসে দেখল মেয়েটা এখনো আগের জায়গায় দাঁড়িয়ে। একটু এগিয়ে এলো, দৃষ্টি দে মেয়েটার পানে। তারপর শান্ত কণ্ঠে আদেশ দেয়, যান ফ্রেশ হয়ে আসুন, নামাজ পড়তে হবে। মেয়েটা শুনল, চাইল তার ব্যক্তিগত মানুষটার দিকে। কি সুন্দর একটা পুরুষ মানুষ, আর এই সুন্দর মানুষটা ওর একান্ত নিজের। একটু আগে একটা পবিত্র বন্ধ আবদ্ধ হয়েছে, একটা নাম পেয়েছে সমাজের চোখে স্বামী স্ত্রী। এই সুন্দর পুরুষটার বউ। ভেবেই প্রিয়তা মুচকি হাসল। আচ্ছা বলে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা ফ্রেশ হয়ে বেরিয়ে এলেই দুজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। প্রিয়তার সব ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে নামাজ পড়ে সাদনান বিছানার এক পাশে শুয়ে পড়ল। প্রিয়তা এখনো দাঁড়িয়ে। ও বুঝতে পারছে না সাদনানের পাশে শুবে কিনা। এসব ভাবছিল তখন সাদনানের কণ্ঠে ভেসে এলো, বিছানায় এসে ঘুমিয়ে যান। আমরা কোন সিনেমা করছি না যে আপনি বিছানায় না শুবার চিন্তা করবেন। আমরা এখন স্বামী স্ত্রী। ফালতু ভাবনা চিন্তা বাদ দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ুন। চোখ বন্ধ রেখেই কথাগুলো বলল সাদনান। প্রিয়তার চোখ বড় বড় হয়ে গেল। উনি কি করে বুঝলেন আমি এসব ভাবছিলাম? আপনাকে কে বলল আপনি ভাবেন? আপনি তো সব সময় মনের কথাও জোরে বলেন, যেটা আমি নই। আপনার আশেপাশে যে থাকে সেও শুনতে পায়। সাদনানের চোখ বন্ধ এখনো। কই সারা, বাবা, মাইশা আপু? কেউই তো কখনো বলেনি আমি মনে মনে কথা বললে ওরা শুনতে পায়। প্রিয়তার বোকা বোকা প্রশ্ন সাদনান এবার হোহা করে হেসে দিল। প্রিয়তা সেই হাসির দিকে মুগ্ধতা নিয়ে চেয়ে রইল। সাদনান হাসতে হাসতে বলল, তার মানে আপনি সত্যি বিছানায় ঘুমাতে চাইছিলেন না, তাই তো? প্রিয়তা এবার বুঝল লোকটা ওকে ওর কথার জালে ফাঁসিয়ে সত্যিটা বের করতে চাইছিল। চাইছিল না, অলরেডি বের করে নিয়েছে। ভেবেই প্রিয়তার রাগ হল। কিছু বলতে গিয়েও কি ভেবে যেন বলল না। আস্তে করে হেঁটে গিয়ে সাদনানের সামনে দাঁড়ায়। সত্যি কি না জানি না, তবে যাই হয়েছে ভালোই হয়েছে। অন্তত আপনার হাসিটা তো দেখতে পেলাম। সাদনান ততক্ষণে শোয়া থেকে উঠে বসে চোখ ছোট ছোট করে তাকালো প্রিয়তার পানে। মেয়েটা কথাগুলো বলেই বিছানার অন্য পাশে শুয়ে পড়ল।
সাদনানও আর বেশি কিছু না ভেবে শুয়ে পড়ল। বেশ অনেকটা সময় কেটে গেল, প্রিয়তার কোনো সারা শব্দ নেই। হয়তো ঘুমিয়ে পড়েছে। সাদনান যেন এটার অপেক্ষা ছিল। আলগোছে মেয়েটা জড়িয়ে ধরে নিজে বুকের উপর নিয়ে শান্তির একটা নিঃশ্বাস ফেলে। আজ অনেক দিন পর শান্তিতে ঘুমোবে। এই মেয়েটাকে ভালোবাসার পর থেকে একটা রাতও ভালো করে ঘুমাতে পারেনি। আজ না হয় একটু শান্তির ঘুম ঘুমানো যাক। সাদনান এসব ভাবতে ভাবতে নিজেও ঘুমের দেশে তলিয়ে গেল। আর এদিকে প্রিয়তা আস্তে করে চোখ মেলে চাইল। তার তন্দ্রা ছুটেছে অনেক আগে। কিন্তু সাদনানের ঘুমিয়ে যাবার অপেক্ষা ছিল। কি সুন্দর লাগছে। এই মানুষটা ওর নিজের, একান্তই নিজের। সাদনানের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেও ঘুমের দেশে পাড়ি জমালো। যদি জানতো কাল কি হবে, তবে হয়তো রাতটা না ঘুমিয়ে নিজের একান্ত ব্যক্তিটার দিকে তাকিয়ে রাত কাটিয়ে দিত। সকালে কারোর চেঁচামেচির শব্দে প্রিয়তার ঘুম ভাঙল। আস্তে করে উঠে বসে মেয়েটা ডানে তাকালো। কেউ নেই দেখে বেশ অবাক হলো। কিরে প্রিয়তা, দরজাটা কি খুলবি? তোর কি এখনো ঘুম শেষ হলো না? সাদনান ভাই সেই সকালে উঠে চলে গেল, আর তুই বেলা 9টা অবধি ঘুমাচ্ছিস। মাইশার কথায় বুঝল সাদনান চলে গেছে, কিন্তু আমায় ডাকলো না কেন? ভাবতে ভাবতে গিয়ে দরজাটা খুলে দিল। আর মাইশা সুর সুর করে ঘরে ঢুকে গেল। তোমরা আমায় ডাকনি কেন? তোকে ডাকতে তো চেয়েছিলাম, তোর উনি তো ডাকতে দিল না। বলে রাতে নাকি ঘুমাসনি, তাই যেন একটু বেলা করে ডাকি। বলেই মুখ টিপে হাসল। প্রিয়তা সে সব পাত্তা দিল না। কিছু বলতে যাবে তখনই মাইশা আবার বলল, থাক, আর কিছু বলতে হবে না। আমি জানি এখন বলবি যে আপু তেমন কিছু হয়নি। এসব রেখে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আয়। বলেই মুখ ভেঙচি কেটে চলে গেল। আর প্রিয়তা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াল। তবে একটু আগাতেই দেখল টেবিলে কিছু রাখা। তখন ওয়াশরুমে না গিয়ে প্রিয়তা টেবিলের দিকে এগিয়ে গেল। আমি ঢাকা যাচ্ছি, কবে ফিরব জানি না, ব্যাস ছোট্ট একটা বার্তা। লেখাটা পড়েই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। লোকটা এতটা পাষাণ, ছোট্ট একটা ভুলের জন্য এভাবে চলে গেল। প্রিয়তার ছোট্ট মুঠো ফোনটা বাজচ্ছে। সকালের নাস্তা খেয়ে কলেজে যাবার জন্য রেডি হচ্ছে, তখনই ফোনটা বেজে উঠল। প্রিয়তা বেশ বিরক্তি নিয়ে ফোনটা তুলে দেখল কলটা সারা করেছে। হ্যালো সারা, আমি রেডি। তুই বের হয়ে দাঁড়া, আমি আসছি। বলেই কলটা কাটল। তোর হলো? প্রিয়তা রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল মাইশা। হ্যাঁ আপু চলো। বলেই ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দুজন সুফিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। মাইশার ভার্সিটি আর প্রিয়তাদের কলেজ একসঙ্গে। সারাদের বাড়ি আগে, তারপর প্রিয়তাদের বাড়ি। কলেজও বেশি দূরে নয়, হেঁটে যেতে 15-16 মিনিটের মতো লাগে। প্রিয়তা মাইশা এসে সারাকে নিয়ে তিনজনে মিলে হাঁটতে হাঁটতে কলেজে পৌঁছে গেল। ভাই ভাবি কলেজ ভেতর ঢুকে গেছে। রাহান কারোর সঙ্গে ফোনে কথা বলছে। ওপাশের ব্যক্তিটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, এখন তুই তোর বাবার কাছে যা। আর শোন, আমার বোনকে ভালোবাসলেই হবে না, ভরণপোষণ সুখে রাখার মতো সামর্থ্যও থাকা লাগবে। রাহান অবাকের চরম পর্যায়ে। মুখ হা হয়ে গেল, তবে আমতা আমতা করে বলল, ভাইয়া। রাহানের কথা সাদনান সম্পূর্ণ করতে দিল না। তার আগে নিজেই বলে উঠল, আমি সব জানি। কি ভেবেছিস আমার বোনের সঙ্গে প্রেম করবি আর আমি কিছু জানব না? তাহলে ভুল ভেবেছিস। তুই ভুলে যাচ্ছিস আমি মির্জা সাদনান শাহরিয়ার। কথা সমাপ্ত করে খট করে লাইনটা কেটে দিল।
এতক্ষণ গম্ভীর হয়ে কথা বললেও লাইনাটা কেটেই সাদনান হো হা করে হেসে দিল। আর ভাবে যদি রাহানের মুখটা এখন সরাসরি দেখতে পাওয়া যেত। বেচারা না জানি এখন কি অবস্থা হয়েছে। আর এদিকে রাহান মুখ এখনো হা হয়ে আছে। ভাবছে ভাই আবার আমায় ভুল বুঝলো না তো। আচ্ছা সে সব পরে দেখা যাবে ভাই, ফিরে আসলে এখন বাবার সাথে অফিসে জয়েন করা যাক। ভাবতে ভাবতে বাসা দিকে হাঁটা ধরল। রাহানের সারাকে ভালো লাগলেও তা কখনো প্রকাশ করেনি। সব সময় মেয়েটার কাছ থেকে দূরে দূরে থাকতে চাইতো। কারণ একটাই, সাদনান যদি কখনো জানতে পারে তবে হয়তো রাহানকে ভুল বুঝবে। সেজন্য রাহান কখনো সারার সামনে যেত না, আড়ালে থেকে দেখত। তবে সারা এসব কিছু জানত না। কিন্তু হুট করে একদিন সারা রাহানকে অবাক করে দিয়ে প্রস্তাব দেয়। রাহান সেদিন অনেক খুশি হয়েছিল। হবে নাই বা কেন, নিজের ভালোবাসার মানুষটা যদি বলে সেও তাকে ভালোবাসে তো এর চায় খুশি আর কি হতে পারে। কিন্তু সাদনানের কথা মাথা আসতেই সেই খুশি দীর্ঘ হলো না। না চাইতেও মেয়েটাকে ফিরিয়ে দিয়েছিল। সেবার সাদনান অনার্স ফাইনাল ইয়ারের পড়তো আর সারা সবে মাধ্যমিক দিয়েছিল। তারপর দেখতে দেখতে সারার রেজাল্ট দিল। রাহানের ভার্সিটিতে ভর্তি হলো সারা। এরপর থেকে মেয়েটা ওকে রোজ জ্বালাতন করত। এর মধ্যে রাহান ফাইনাল ইয়ার শেষ করে। কিন্তু মেয়েটার পাগলামি দিন কি দিন বাড়ছিল, বই কমছিল না। একটা সময় রাহানের মন আর বিবেকের সাথে যুদ্ধ করে সারাকে আর ফিরিয়ে দিতে পারেনি। ভালোবাসার মানুষটা যদি সারাক্ষণ বলে ভালোবাসি ভালোবাসি, কার মন চাইবে না একটু ভালোবাসতে। রাহানও পারেনি ভালো না বেঁচে থাকতে। সারাকে পড়ে রাহান বলেছিল সারার আগে থেকে রাহান তাকে ভালোবাসত। এই কথা শোনার পর সারা এক সপ্তাহ রাহানের সাথে কথা বলেনি। কেন বলবে? ভালোবাসার পরেও তাকে বারবার ফিরিয়ে দিত এই সিনিয়র ভাই। বেশ অভিমান হয়েছিল ছোট মেয়েটার মনে। কিন্তু রাহান ঠিক তার প্রিয়তমার অভিমান ভাঙিয়ে নিয়েছিল। তবে মনে একটা ভয় সব সময় থাকত, সাদনান ভাই মেনে নিবে তো। রাহানরা যে গরিব বা মধ্যবিত্ত তেমনও নয়। বেশ বড় লোক, বাবার নিজস্ব ব্যবসা আছে। তবে সাদানদের তুলনায় খুবই সামান্য। সামান্য তো হবেই, কোথায় এমপি আর কোথায় একজন ব্যবসায়ী। সাদনানের সঙ্গে সেই ছোট্ট বেলা থেকে থাকে রাহান। তবুও মনে একটা সংশয় থাকত। তবে সারা সব সময় রাহানকে অভয় দিত যে তার ভাই ঠিক মেনে নিবে। কারণ সাদনান তার বোনকে অনেক ভালোবাসে। রাহান আজ অনেক খুশি। সাদনান ভাই যেহেতু জানে খুব শিগগির বাবা মাকে নিয়ে ওর ভালোবাসার মানুষটাকে বউ করে নিয়ে আসবে। রাহানের বিশ্বাস ওর বাবা মা কখনো ছেলের পছন্দ দ্বিমত করবে না, বরং আরো খুশি হবে। রাহানের এক বোনের বিয়ে হয়ে গেছে, স্বামীর সঙ্গে লন্ডন থাকে। উনি আমাকে কিছু না বলে কি করে চলে যেতে পারলো আপু। বিকেলে মাইশা আর প্রিয়তা ছাদে বসে গল্প করছিল, তখন হঠাৎ প্রিয়তা কথাটা বলে। মাইশা বেশ অবাক হলো, চাইল প্রিয়তার পানে। ঠিক বোধগম্য হচ্ছে না তার ছোট্ট বোনটা কি বলল। হাত রাখল প্রিয়তার কাঁধে, আলতো করে চোখের পানি মুছে দেয়। কি হয়েছে বল আপুকে। বোনের আশকারা পেয়ে যেন আরো আহ্লাদী হলো মেয়েটা। জড়িয়ে ধরল মাইশাকে, কাঁদল মন মতো। মাইশাও বাধা দিল না, কাঁদুক তার বোনটা। কাঁদলে মানুষের মন দুঃখ হালকা হয়, তাই বাধা দিল না। বেশ অনেকটা সময় নিয়ে শান্ত হলো প্রিয়তা। তারপর আলগোছে বোনের কোলে মাথা রেখে শুয়ে আস্তে আস্তে ওই দিন রাতের পর থেকে কাল রাতের কথাও সব খুলে বলে। কথাগুলো বলতে বলতে আবারও কেঁদে উঠল প্রিয়তা। মাইশা বোনকে তুলে দোলনা হতে কোলে নেয়, আবারও আলতো হাতে চোখের জল মুছে দেয়। বেশ শান্ত কণ্ঠে বুঝায়, দেখ তুই যেমন অনাকাঙ্ক্ষিত স্পোষ মেনে নিতে পারিসনি,
তেমন সাদনান ভাইও ইচ্ছে করে করেনি এমনটা। তোর যেমন ভয় হয়েছিল, উনি ঠিক অনুতপ্ত হয়েছে। ওনাকে তুই বাজে কথা না বললেও পারতি। আর উনি তো তোকে ভালোবাসে, বিয়ে তো করতই। আর বিয়ে যখন হয়ে গেছে উনি বেশি দিন তোর থেকে দূরে থাকবে না। প্রিয়তা শুনল বোনের কথা, তবে কিছু বলল না। এর মধ্যে মাইশার ফোনটা বাজল, স্ক্রিনে জলজল করছে আয়ান ভাই। মাইশার ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলে। প্রিয়তা চাইল বোনের পানে, তারপর ইশারায় ফোন রিসিভ করতে বলে নিজেও আলগোছে ছাদ হতে নামে। মাইশা ফোন রিসিভ করে, কথা বলে নিজের ভালোবাসার মানুষটার সঙ্গে। মাইশা প্রিয়তার ব্যাপারে সব বলেছে আয়ানকে। আয়ান মাইশাকে জানায়, ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো, মনটা ভালো হয়ে যাবে। বাধ্য মেয়ের মতো শুনল। মঞ্জুর জাহাপনা। আয়ান মুচকি হাসল। জি বেগম, এখন যান। আর হ্যাঁ, বেশি দেরি করবে না। একদম ছেলেদের সাথে কথা বলবা না। সাথে রাহানকে নিয়ে যাবা। আমি কল করে বলে দেব, ও এসে নিয়ে যাবে তোমাদের। মাইশাও হাসল শব্দহীন। আচ্ছা, ভালোবাসি। মাইশা আবারও বলল, আচ্ছা। আয়ান এবার রেগে গেল। কি কখন থেকে আচ্ছা আচ্ছা করছিস? যা বলেছি তার উত্তর দে। ভালোবাসি বলে কল কাটল মাইশা। আয়ান এমনি কখনো আপনি, কখনো তুই, কখনো তুমি। বেশ লাগে মাইশার আয়ানের এই ছোট ছোট ভালোবাসাগুলো। এসব ভাবতে ভাবতে মাইশা পা টিপে টিপে নিচে গিয়ে প্রিয়তাকে বলল, রেডি হয়ে নে, আমরা এখন বের হব। প্রিয়তা যেতে চায়নি, তবে রাহান আর সারাও এসে গেছে, তাই আর না করেনি, রেডি হয়ে চারজন বাড়ি থেকে বেরিয়ে গেল। ভাই, আপনি নিজেই মাইশাকে বলতে পারতেন। আয়ান ফোনে কারোর সাথে কথা বলছে। ওপাশের ব্যক্তিটা হাসল, তবে হাসিটাতে যেন উজ্জ্বলতা নেই, কেমন মরা মরা। পারতাম, তবে তোমার বউ আমার বউকে ফুর্ত করে সব বলে দিত, যে আমি বলেছি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আমি তোমার বউকে ভালো করে চিনি। আচ্ছা, ধন্যবাদ উপকার করার জন্য। সাদনানের কথার আয়ান বল, কি বলছেন ভাই, এতটুকু তো করতেই পারি। আপনি তো তার চেয়ে বড় উপকার আমার করেছেন। আজ 12 দিন হয় সাদনান ঢাকা ফিরেছে। এর মধ্যে একদিনও প্রিয়তাকে ফোন দেয়নি। প্রিয়তা দিয়েছে, তবে ফোনটা বন্ধ দেখায়। আজ মির্জা বাড়ির সবাই সৌদাগর বাড়ি আসবে। শফিক নিজে সবাইকে আসতে বলেছে, আয়ানরাও আসবে। সবাই কাজে ব্যস্ত। আয়ানরা আসার মূল উদ্দেশ্য আজ বিয়ের ডেট ফাইনাল করা। মাইশার ফার্স্ট ইয়ারে ফাইনাল শেষ, তাই এখন বিয়ের কাজটা সম্পূর্ণ করতে চায় আজমল চৌধুরী। আবার আয়না আর রাহাত দেশের বাহিরে চলে যাবে, কবে ফিরবে ঠিক নেই। মূলত সেই জন্য তাড়াহুড়া করছে। আয়ানের বিয়ের পর ওনারা একেবারে ঢাকা চলে আসবে। আপনি ঠিক বলেছিলেন, আমিও আগুনে পুড়ছি। আর সেটা উপলব্ধি করতে আপনি নিজে আমাকে সাহায্য করেছেন। আপনার কথা আপনি রেখেছেন। আমার ছোট্ট একটা ভুলের জন্য আপনি ঠিকই আমাকে রেখে দূরে আছেন, কিন্তু আমার দিকটা একটু ভেবে দেখেছেন কি? 17 বছর বয়সী একটা কিশোরীর জন্য ওই দিন রাতের ঘটনাটা কতটা ভয়ের ছিল। না ভাবেননি, ভাবলে কখনো আজ 12টা দিন আমাকে এভাবে কষ্ট দিতে পারতেন না। মানছি আমি আপনাকে বাজে কথা বলেছি, কিন্তু আমি নিজেও জানি না কেন বলেছিলাম ওই সব। আমি তো নিজেই আপনাকে ভালো। ফোনের অপর পাশের ব্যক্তিটার শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মেয়েটার যেন এই শব্দের কারণে গলা দিয়ে আর কিছু বের করতে পারল না। লাইনটা কেটে দিল। ফোনটা সেন্টার টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। বেশ অনেকটা সময় নিয়ে কাঁদল। সাদনান যাবার পর এমন একটা দিন যায়নি মেয়েটা কাঁদেনি। রাতেও কেঁদে বালিশ ভেজায়। ফ্রেশ হয়ে বেরিয়ে নিচে নেমে এলো।
মাইশা সোফায় বসে চিপস খাচ্ছে। মেয়েটার এই একটা বাজে স্বভাব, বাচ্চাদের মতো চিপস আর টিভিতে কার্টুন দেখবে। এই মেয়ের নাকি কয়দিন পর বিয়ে। এ নিজেও এখন বাচ্চাদের মতো করে। বিয়ের পর বাচ্চা হলে নিজের বাচ্চাকে কি করে সামলাবে আল্লাহ মালুম। এসব ভাবতে ভাবতে প্রিয়তা মাইশার পাশে বসল। আস্তে করে চিপসের প্যাকেটটা নিয়ে দিল দৌড়। তোমার না কয়দিন পর বিয়ে, তুমি এখন বাচ্চাদের মতো এসব খাচ্ছ, লজ্জা করে না? আর আমি যে একটা মাসুম বাচ্চা বাড়িতে আছি, তুমি চোখে দেখো না? মাইশাও দৌড়াতে দৌড়াতে বলল, না, লজ্জা করে না। তোকে কে বলেছে তুই মাসুম? আর চিপস আমাকে আমার মামা কিনে দিয়েছে। তোর এত জলে কেন? দে আমার চিপস দে, ভালো হবে না বলে দিলাম। দিব না। তুমি পারলে নিয়ে দেখাও। বলেই সোফার চারধারে ঘুরতে লাগল। আর সুফিয়া বেগম রান্নাঘর থেকে এসব দেখে মুচকি হেসে বলল, দেখো মেয়ের কাণ্ড। আরে ব্যথা পাবি তো পড়ে গিয়ে। প্রিয়তা তুই আয় দেখি, ফুফির কাছে আয়। প্রিয়তাকে উদ্দেশ্য করে বলতে দেরি, কিন্তু প্রিয়তা ওর ফুফির পিছনে গিয়ে দাঁড়াতে দেরি না। প্রিয়তা জানে মাইশা ওর মার কাছে কখনো যাবে না। এর মধ্যে শফিক এলো। মাইশা গিয়ে শফিকের কাছে বলল, মামা দেখো, প্রিয়তা জন্য আমার চিপস নিয়ে গিয়েছে। বলেই শফিক সৌদাগরের ডান বাহু জড়িয়ে ধরে নেকা কান্না করতে লাগল। শফিক মুচকি হেসে বাম হাতটা সামনে এনো বলল, এখন আমার আম্মার এগুলো চাই। একটা প্যাকেট যেটা অনেকগুলো চিপস আর নানা জিনিস আছে। মাইশা অবাক হয়ে শফিকের হাতে প্যাকেটটা ছিনিয়ে নিয়ে দৌড়ে উপরে উঠতে লাগল। প্রিয়তাও ততক্ষণে কিচেন থেকে দৌড়ে মাইশার পিছনে দৌড়াতে লাগল। আর এদিক শফিক সুফিয়া দুই ভাই বোন হাসতে লাগল। হঠাৎ করে সুফিয়া গম্ভীর কণ্ঠে বলল, কয়দিন পর তো ওরা অন্যর ঘরে চলে যাবে, আর বাড়িটা ফাঁকা হয়ে যাবে। বিকেল 4টা। একটা মিটিং শেষ করে সাদনান এসে গাড়িতে বসল। এখন তার উদ্দেশ্য কুমিল্লা। অনেক তো হলো, কষ্ট দেওয়ার পালা এবার, না হয় এটা রীতি টানা যাক। 12 দিন হলো মেয়েটাকে দেখে না। আগে সব সময় ঢাকা এলে প্রতি সপ্তাহে একবার করে বাড়ি যেত, শুধু তার প্রেয়সীকে দেখার জন্য। এবার ফার্স্ট 12 দিন থাকা মেয়েটাকে না দেখে অনেক কষ্ট দিয়েছে, আর দেওয়া যাবে না ভেবেই গাড়িটা স্টার্ট দিল। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হবে। সাদনান হঠাৎ একটা শপিং মলের সামনে গাড়িটা থামালো। কিছু ভাবল, তারপর আস্তে করে গাড়ি থেকে নেমে গেল। তার ছোট্ট বউয়ের জন্য কিছু নিতে হবে। মেয়েটাকে এখন অবধি কিছু দেওয়া হয়নি, আজ না হয় কিছু দেওয়ার জন্য কিছু নেওয়া যাক। বেশ কয়টা দোকান ঘুরল, বেশ কয়েকটা শাড়ি নিল, কিছু গহনা, সাথে কিছু নরমাল 3 পিস, সাথে আরো অনেক কিছু। নিজের বাবা মা বোন শফিক সুফিয়া মাইশার জন্যও নিয়েছে। সব কাজ শেষ করে শপিং মল থেকে বেরিয়ে এলো। তারপর প্রিয়তাদের বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট করল। একজন মধ্যবয়স্ক লোক ঢাকা এয়ারপোর্টে থেকে বেরিয়ে এলো। ড্রাইভারকে উঠিয়ে নিজে ড্রাইভিং সিটে বসল। ড্রাইভারের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, তুমি বাস ধরে চলে এসো। ড্রাইভার বিনা বাক্যে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা স্যার। স্যার বলাতে যেন গাড়িতে থাকা ব্যক্তিটা অসন্তুষ্ট হল। বিরক্তি নিয়ে চাইল 27 কি 28 বছরের যুবকটার দিকে। তোমাকে কানাডা যাবার আগেও অনেকবার বলেছি আমাকে স্যার ডাকবে না। ছেলেটা মুচকি হাসল। আলতো করে মাথা ঝাঁকিয়ে বলল, আর বলবো না আঙ্কেল। বলেই তিনি গাড়ি স্টার্ট দিয়ে চলে এলো। বেশ অনেকটা পথ পর ওনার গাড়িটার তেল শেষ হয়ে গেল। কিন্তু গাড়িতে তেল না থাকায় গাড়ি থেকে নেমে কাউকে কল করবার চেষ্টা করলেন, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কলটাও ঢুকছে না। এদিকে সন্ধ্যাও হয়ে এসছে।
পথটা বেশি নেই, কিন্তু গাড়িতে মালপত্র ফেলে অন্য গাড়িতে যেতেও পারছে না। এর মধ্যে একটা গাড়ি এসে ওনার কাছে থামল। গাড়িতে বসা ব্যক্তিটা সাদনান। সে গাড়ি থেকে নেমে অবাক হয়ে বলল, মফিজ আঙ্কেল, আয়ানরা সেই বিকেলে এসছে। সাদনানের বাবা এসে সারা আর সাদনানের মাকে রেখে উনি কোথাও বেরিয়েছে। বলেছে আস্তে আস্তে রাত হবে। এখন সন্ধ্যা 6:30 বাজে। সবাই নামাজ পড়ে এসে বসার ঘরে বসে আছে। মাইশা, প্রিয়তা, সারা ইনিয়াকে নিয়ে খেলছে। সুফিয়া বেগম একটু পর পর দরজার দিকে তাকাচ্ছেন। বেশ অনেকক্ষণ যাবৎ ইনিয়ার সাথে দুষ্টুমি করার ফাঁকেও প্রিয়তা লক্ষ্য করছে। প্রিয়তা আলতো করে মাইশার বাহুতে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, আপু, ফুফির কি হয়েছে বলতো? একটু পর পর দরজার দিকে কেন তাকাচ্ছে? আমি কিভাবে জানব? দাঁড়া জিজ্ঞেস করি। মাইশাও ফিসফিস করে বলল। তারপর আলগোছে উঠে মায়ের কাছে বসল। মা, কি হয়েছে তোমার? সুফিয়া বেগম দরজার দিকে তাকিয়েছিল বিধায় মাইশাকে তিনি খেয়াল করেনি। কিন্তু মেয়ের হঠাৎ এমন কথায় তিনি থতমত খেয়ে উঠল। তবে নিজেকে সামলে হাসার চেষ্টা করে বলল, কই কিছু না তো। ততক্ষণে সবার দৃষ্টি মা মেয়ের উপর পড়েছে। আচ্ছা, আমি কিছু হালকা নাস্তা দিতে বলি শেফালিকে। শেফালি হচ্ছে কাজের লোক। বলতে বলতে তিনি কিচেনে চলে গেল। আয়ানের ফোন কল আসায় আয়ান উঠে উপরে নিজের রুমে চলে গেল। মাইশাও একটু পর পা টিপে টিপে আয়ানের পিছু পিছু উপরে গেল। এর মধ্যে সুফিয়া কাজের লোকের হাতে নাস্তা এনে সেন্টার টেবিলে রাখল। তারপর টুকটাক কথা বলতে বলতে সবাই নাস্তা খেতে লাগল। হঠাৎ করে কলিং বেল বাজালো। সবাই দরজার দিকে তাকালো, ভাবছে এখমকে আসতে পারে। শুধু সুফিয়া বেগমের মুখে হাসি দেখা গেল। তবে কেউ সেটা খেয়াল করেনি। কিন্তু একজন করেছে, আর সেটা প্রিয়তা। ও ভাবছে ওর ফুফি এত খুশি কেন। প্রিয়তার ভাবনার মাঝে সালেহা বেগম বলল, সাদনানের বাবা এলো নাকি? কিন্তু ওনার তো আরো পরে আসবার কথা। সুফিয়া বেগম বসে কাউকে নড়তে না দেখে প্রিয়তা পা টিপে টিপে গিয়ে দরজাটা খুলে দিয়ে মুখ হা হয়ে গেল। বাবা! মাইশা উপর থেকে দৌড়ে এসে দরজা দাঁড়ানো ব্যক্তিটাকে জড়িয়ে ধরল। ব্যক্তিটাও তার মেয়েকে জড়িয়ে নিলেন। তারপর ব্যক্তিটা বাম হাতটা বাড়িয়ে প্রিয়তাকেও জড়িয়ে নিল। প্রিয়তা যেন এতক্ষণে হুঁশ এল। আর বাকিরা সবাই অবাক নয়নে চেয়ে আছে। মাইশা নিজেক ধাতস্থ করল, বাবা, তুমি আসবে বলনি কেন? কালো কথা হয়েছে তোমার সাথে আমার। খুশি হননি আম্মা? জিজ্ঞেস করল মফিজ মেয়েকে। মাইশা মাথা ঝাঁকি হ্যাঁ বুঝালো। আবারও জড়িয়ে ধরল বাবাকে। হ্যাঁ, রাস্তা সাদনানের সাথে দেখা হওয়া মানুষটা মাইশার বাবা মফিজুল ইসলাম। তিনি মুচকি হাসলেন, আলতো করে মেয়ের মাথায় হাত রাখে। ততক্ষণে আয়ানও চলে এসছে। মফিজ এগিয়ে গিয়ে বোনের মেয়ে আর ছেলেকে জড়িয়ে ধরলেন। আয়নাও মামাকে জড়িয়ে ধরে। এভাবে সকলের সাথে কুশল বিনিময় করে। সুফিয়া বেগম চুপটি করে এক জায়গায় দাঁড়িয়ে। উনি জানতেন আজ মফিজ আসবে, উনি সবাইকে বলতে চেয়েছিলেন। কিন্তু মফিজুল ইসলাম না করাতে আর কাউকে জানায়নি। একমাত্র মেয়ের বিয়ে, আর সেটা কি তিনি বাবা হয়ে বাদ দিবে? উহু, হয় না কি আসতে তো হতোই। বিদেশ তো অনেক করা হলো, এবার না হয় পরিবারকে সময় দেওয়া যাক। এই জন্য মেয়ের বিয়ে খবর পাওয়া মাত্রই দেশে আসবার জন্য টিকিট কেটে নিলেন, আর সেটা শুধু স্ত্রীকে বলেছিলেন, আর কাউকে নয়। সবার সঙ্গে আলাপ শেষ করে ফ্রেশ হতে গেল মফিজ। সবাই যে যার মতো করে চলে যাচ্ছে। সালেহা আর সুফিয়া, শেফালি ওনারে চলে গেলেন কিচেনে খাবার ব্যবস্থা করতে। সারাও ইনিয়াকে নিয়ে চলে গেছে উপরে। মাইশা আয়নার সাথে ওর রুমে গিয়েছে।
বসার ঘর শুধু প্রিয়তা আর সাদনান। সাদনান অবশ্য প্রিয়তাকে রুমে আসবার জন্য ইশারা করেছে, কিন্তু মেয়েটার সেদিকে কোনো হেলদুল নেই। কি সুন্দর ডাইনিং টেবিল থেকে আপেল নিয়ে সোফায় বসে তা মনের সুখে চিবোচ্ছে। সাদনানের রাগ হলো, তবে কিছু ভেবে বাঁকা হেসে প্রিয়তার সামনে এসে দাঁড়াল। মেয়েটা ভ্রুজোড়া কুঁচকে সাদনানের পানে চাইল। কথা বলবে না লোকটার সঙ্গে? কেন বলবে? 12টা দিন কথা বলেনি, এমনকি একবার খুঁজো নেয়নি। তাহলে এখন কেন আসছে দরদ দেখাতে? হু ঢং ভেবেই মেয়েটা আরো একবার মুখে আপেল পুরে নিল, তবে তা আর গিলা হলো না। হলো না বলতে সামনে দাঁড়ানো ব্যক্তিটা গিলতে দিল না। এক ঝটকায় মেয়েটাকে পাজা কোলে তোলে সিঁড়ি বেয়ে উপরে প্রিয়তার রুমের দিকে হাঁটা ধরল। প্রিয়তা চোখ দুটো যেন রসগোল্লার আকার ধারণ করল। এভাবে তাকায় না যান। এমনিতেই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রাখি। আমার বউ ছোট, সেটা তো আমাকে বুঝতে হবে। তাই প্লিজ এভাবে তাকাবেন না। প্রিয়তা কিছু বলার মতো খুঁজে পেল না। লোকটা কি বলছে এসব, পাগল হয়ে গেল নাকি? প্রিয়তার হঠাৎ পিছনে নজর পড়ল। সুফিয়া, সাদনানের মা এদিকে আওর চোখে তাকিয়ে দুজনেই মিটি মিটি হাসে। শেফালিও হাসছে। মেয়েটার বুঝতে একটু সময় লাগলো ওনারা সবাই কেন হাসছে। পরক্ষণে মাথা এলো ও তো সাদনানের কোলে। ছি, সবাই কি ভাবছে, নিশ্চয়ই খারাপ। আর সাদনানের মা ওনার সামনে কি করে দাঁড়াবে? আল্লাহ, এই লোকটা তো নিজে বেহায়া, সাথে আমাকেও সবার কাছে বেহায়া বানাচ্ছে। প্রিয়তা কিছু বলবে মুখ খোলার জন্য, কিন্তু সানান তার আগেই দরজাটা ধরাস করে খোলে এক প্রকার ছুঁড়ে ফেলে দিল বিছানা। মেয়েটা ব্যথা পেল, তবে মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত বের করল না। সাদনান ঝড়ের বেগে গিয়ে খোলা দরজাটা আটকে এলো। মেয়েটার মুখে এখনো আপেল, হাতেও আধ খাওয়া আপেল। সাদনান সেদিকে নজর দিল না, আস্তে করে গিয়ে মেয়েটার পাশে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। প্রিয়তা উঠতে চাইল, তবে সাদনানের শক্ত বাঁধন ভেঙে উঠতে পারল না। এই বাঁধন কি এত সহজেই ভেঙে ফেলা যাবে? উহু, একদম নয়। মেয়েটা চায়ও না ভেঙে ফেলতে, তবে ছোট্ট মনটা অভিমান হয়েছে, এই লোকটাকে তো বুঝতে হবে। প্রিয়তা আলতো করে সাদনানের বুকে মাথা রেখে বুকের ধুকপুক করতে থাকা লাল যন্ত্রটার আওয়াজ শুনতে লাগল। আমি ওই 3 দিন ঘুমোতে পারিনি, কিন্তু এই 12 দিন আমি মনের শান্তিতে ঘুমিয়েছি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রিয়তা মুখের আপেলটা গিলে নিয়েছে ততক্ষণে। সাদনান কথা শেষ করে আলতো করে মাথার তালুতে চুমু খেল। মেয়েটার যেন সর্বাঙ্গে কাঁপুনি দিল। ছোট্ট দেহখানা কেঁপে উঠল। শক্ত করে জড়িয়ে ধরল সাদনানের বুকের বা পাশের শার্ট। কেঁদে উঠল। মাথা তুলে চাইল ব্যক্তিগত পুরুষটার পানে। কান্না জড়িত কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি। আর কখনো এমন হবে? দোহাই লাগি আপনার, আর ছেড়ে যাবেন প্লিজ। বাক্য শেষ শক্ত করে আবার শার্ট খামচে জড়িয়ে ধরল। সাদনান মুচকি হাসল। দুহাতে জড়িয়ে নিল ছোট্ট পাতলা দেহপিঞ্জরা, যেন পারলে ঢুকিয়ে নিতে বুকের মধ্যে। হয়তো মেয়েটা ব্যথাও পেল, তবে তা গ্রহ করল। স্বামীর ভালোবাসায় কাছে নয়তো ফিকে পড়েছে। আবার চুমু আঁকল মেয়েটার মাথার তালুতে, তবে তা মেয়েটা টের পেল না। আর করবার সুযোগ দিলে তবে তো করবেন। ওই দিন অধিকার ছিল না, আর ভুলটাও আমার ছিল, মানছি, তাই কিছু বলনি। কিন্তু আপনি পরে যেটা করেছেন সেটা একদমই ঠিক করেননি। আর এখন সম্পূর্ণ অধিকার আছে আমার আপনার উপর। তবে চিন্তা করবেন না, আপনার অনুমতি ব্যতীত আমাদের মাঝে কিছু হবে না। তবে হ্যাঁ, একটু আধটু চুমু টুমু কিন্তু চলবে। মেয়েটা কি লজ্জা পেল। এতক্ষণ সাদনান নিজে বুকের ভিতর ঢুকিয়ে নিতে চাইছিল, তবে এখন যেন পারলে মেয়েটা নিজেই ঢুকে যেত।
সাদনান মুচকি হাসল। দুহাতে ধরে মেয়েটাকে ঝড়ের বেগে নিজের উপর থেকে নিচে ফেলে দিয়ে মেয়েটার উপর নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দিল। এতক্ষণ লজ্জা পেলেও এখন ভয় প্রিয়তা চোখ দুটো বন্ধ করে নিল। সাদনান আলতো করে চুমু খেল মেয়েটার কপালে। এতে যেন মেয়েটা স্বাভাবিক হলো একটু। কুঁচকে থাকা ভ্রুজোড়া সরল হল, কিন্তু পরক্ষণে নিজের উপর কিছু নেই মনে হল। চোখ জোড়া মেলে চাইল। সাদনান দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে হাত ঘড়ি খুলছে। মা কি আমার ড্রেস দিয়েছে? প্রশ্ন করল সাদনান। না কেউ জানতো নাকি আপনি আজ আসবেন? আমি বাবার ঘর থেকে কিছু নিয়ে আসছি। কথা সমাপ্ত করে ঘর ছেড়ে বেরিয়ে গেল প্রিয়তা। সাদনান ওয়াশরুমে চলে গেল অপেক্ষা না করে। বেশ অনেকটা সময় পর কারোর কোনো সাড়া না পেয়ে ওয়াশরুমে থাকা এক্সট্রা তোয়ালে সেটা পরে বেরিয়ে এলো। ঠিক তখনই প্রিয়তা হাতে একটা লুঙ্গি নিয়ে রুমে ঢুকল। তড়িঘড়ি করে লুঙ্গি সামনে দিয়ে ধরে বলল, আপনি ওয়াশরুমে যান, আমি সব দিচ্ছি আপনাকে। ধরে আসায় গলায় বলতে দেরি, কিন্তু সাদনান এক টানে মেয়েটাকে বুকে নিতে দেরি নয়। তাকান আমার দিকে বলে লুঙ্গিটা টেনে নিয়ে চেয়ারে রেখে দিল। মেয়েটা খিচে চোখ বন্ধ করে নিল। এটা যেন সামনে দাঁড়ানো ব্যক্তিটার পছন্দ হলো না। শক্ত কণ্ঠে মেয়েটাকে ডাকল, প্রিয়তা। ব্যাস, কাজ যেন এতেই হলো। মিটমিট করে চোখ মেলে চাইল মেয়েটা লম্বা চওড়া শক্তপোক্ত মানবটার দিকে। প্রথমেই নজরে এলো লোমযুক্ত শক্ত চওড়া মসৃণ বুকটা। কেমন যেন একটা আকর্ষণ অনুভব করছে। মনটা খুব করে চাইছে একটা ঠোঁটের পরশ বুলাতে ওই বুকটায়। সাদনান মেয়েটার পানে চেয়ে থাকে। ঠোঁটে লেগে রয় মুচকি হাসি। হঠাৎ বুকে নরম কিছু আবিষ্কার করল। চাইল রমণীটার পানে। হ্যাঁ, তার একান্ত নিজের ব্যক্তিগত নারীটা তাকে এই প্রথম নিজ থেকে ভালোবাসার পরশ দিয়েছে। আচ্ছা, মেয়েটা কি হুঁশে আছে? নিশ্চয়ই না। থাকলে জীবনেও এমন করত না। সাদনানের ভাবনার মাঝেই রমণীটার নিভু নিভু চোখে চেয়ে আলগোছে হাত রাখল পুরুষটার উদাম শরীরের বুকের মধ্যেখানটায়। অতপর ধরে আসায় গলায় জড়ানো কণ্ঠে বলে উঠল, এই স্থানটা আমার, একান্তই আমার। এখানে আমার রাজত্ব চলবে। তাহলে এই কথাই থাক। কি বলেন ভাইজান? আয়ানের বাবা সাদনানের বাবাকে উদ্দেশ্য করে বলল, এটাই ভালো হবে। এত দূরে যেহেতু, তাই এখান থেকে একবারে বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক। তারপর আপনারা ঢাকা চলে এলে মাইশা মামুনিকে তখনই না হয় নিয়ে যাবেন। সবাই সায় দিল আজম মির্জার কথায়। দিবে নাই বা কেন? একে তো এমপি মহোদয়, তার উপর এত সুন্দর পুরুষটার কথা ফেলে দেওয়া যায় নাকি? একদম নয়। সামনের সপ্তাহে বিয়ের তারিখ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ, শুক্রবার সন্ধ্যায় বিয়ে। বর বউ একই বাড়িতে থেকে বিয়ে হবে বলে সবাই ঠিক করেছেন। যেহেতু আয়ানরা সবাই এখানেই আছে, আর তাদের সে রকম কোনো কাছের কোনো মানুষ চট্টগ্রাম থাকে না, তাই ওখানে এত দূরে যাওয়ার কোনো কারণ নেই। কাছের কিছু বন্ধু আছে, তাই তারা আর দ্বিমত পোষণ করেননি। আর এমনিতেও কিছু দিন পরে তো ঢাকাতে একবারেই চলে আসবে। প্রিয়তা আর সাদনানের রেজিস্ট্রার করা হয়নি। এটা প্রিয়তার 18 বছর হলে করা হবে। আর বড় করে অনুষ্ঠান করে বউ তুলে নিবে। বড় করে অনুষ্ঠান করতে হবে না। এমপির ছেলে বিয়ে করেছে বলে কথা, আর সেটা বড় করে সবাইকে নিমন্ত্রণ করে জানাতে হবে না। সামনে মাসে প্রিয়তাদের ফার্স্ট ইয়ারের এয়ার চেঞ্জ পরীক্ষা। তার মাস তিনেক পর প্রিয়তার কাগজ কলমে 18 পূর্ণ হবে। তখন রেজিস্ট্রার করা হবে বলেই প্রিয়তার বাবার বাণী। সৌদাগর বাড়িতে বিয়ের ধুম লেগেছে। লাগার ওই কথা, বংশের প্রথম মেয়ে আবার থেকেছেও সব সময় এখানে।
ছোট্ট থেকে বড় হয়েছে এখানে। যতই হোক বংশের বড় মেয়ে, আবার বংশের প্রথম মেয়ে। কোনো রকম কোনো কমতি রাখতে চায় না শফিক। বোনের স্বামীর যেন বুঝতেই না পারে মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বিয়ে দিচ্ছে। শফিক নিজের মতো করে যথাসাধ্য চেষ্টা করছে। মফিজের কোনো রকম কোনো অভিযোগ নেই। মেয়েকে তো তিনি ভালো করে সময়ও দেয়নি, তাই এসবে তিনি কোনোরকম দ্বিমত পোষণ করেননি। হাসি মুখে মেনে নিয়েছেন। সারা জীবন টাকার পিছনে ছুটতে ছুটতে বউ মেয়ের দিকে খেয়াল দিতে বেমালুম ভুলে বসেছিলেন। টাকা পয়সার কখনো কোনো কমতি রাখেননি। তবে টাকা পয়সা হলেই তো সব হয় না, আবার টাকা পয়সা না থাকলেও হয় না। তবে তিনি ঠিক করেছেন আর বিদেশ যাবে না। ওখানে যে ছোট্ট খাটো বিজনেস আছে সেটা দেশে নিয়ে আসবে। এটা অবশ্য কাউকে এখনো জানাননি। আজ সৌদাগরের বাড়ি সবাই বিয়ের শপিং করতে যাবে। যদিও গহনা সব আয়ান আগে থেকে নিজের উপার্জন করার টাকা থেকে অল্প অল্প করে জমিয়ে গহনা বানিয়ে রেখেছে। আবার আয়ানের মাও অনেক গহনা বানিয়ে রেখে দিয়েছিলেন একমাত্র ছেলের বউ আর মেয়ের জন্য। নিজ হাতে দিবে বলে, তবে তা আর হলো কই। সব শখ আহ্লাদ পূরণ করবার আগেই চলে গেল না ফেরার দেশে। আব্বা, আমার একটা জরুরি কাজ পড়ে গেল। আপনারা সবাই কি এদিকটা সামলে নিতে পারবেন? সাদনান চাইল বাবার পানে। আলতো করে মাথা ঝাঁকিয়ে বলল, পারবো বাবা, তুমি চিন্তা মুক্ত থাকতে পারো। আজম ছেলের কথায় মুচকি হাসল। তিনি জানেন তার ছেলে থাকতে কোনো রকম কোনো ঝামেলা হবে না। এই যে এত বড় ব্যবসা ছেড়ে তিনি রাজনৈতিক কাজে বিভিন্ন জায়গায় হুটহাট করে চলে যান। ছেলের ব্যবসায় হাত দেওয়ার পর আজম কখনো অফিস গিয়েছে কিনা সন্দেহ। বেশি কিছু না ভেবে তিনি আলতো করে ছেলের কাঁধে চাপড় মারল। আমি কাল গায়ে হলুদের আগে এসে যাব আব্বা। সাবধানে থাকবে। বাবাকে সাবধানের সহিতে আদেশ করলেন। আজম মুচকি হেসে গাড়িতে উঠে পড়ল। ভাই, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? আধ ঘন্টা অপেক্ষার পর বিরক্ত হয়ে বলল রাহান। আয়ানও বিরক্তি নিয়ে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছে। সাদনান গাড়ির দরজা খুলে বসেছিল। রাহানের কথায় সাদনান গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে ওর মাকে ডাকল। মা, আসবা নাকি চলে যাব? সুফিয়া আর সালেহা বাড়ি থেকে বেরিয়ে এলো। এতক্ষণ লাগে মা? আমরা সবাই শপিংয়ে যাচ্ছি, বিয়ে বাড়ি নই যে তোমাদের এত সাজুগুজু করতে হবে। আব্বা, আপনি কি আমাদের একবার লক্ষ্য করেছেন? সাদনান এতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল। তবে ওর মার কথা শুনে সুফিয়া সালেহার পানে চাইল। সত্যি ওনারে কেউ সাজেনি, এমনকি বাড়িতে সমস্ত কাপড় পরে থাকে তেমন পরেই এসছে। সাদনান মার পানে দৃষ্টি দিল। তো এতক্ষণ কি করছিলে? শান্ত কণ্ঠে প্রশ্ন করল মাকে। আপনি ভিতরে গিয়ে দেখে আসবেন বলেই তিনি গাড়িতে বসে পড়ল। সাদনান বাড়ির ভিতরে চলে গেল। রাহান আয়ান কিছু বুঝল না। ফেল ফেল করে চেয়ে রইল। বেশ অনেকটা সময় পর আয়ানের ফোনে কল এলো। আয়ান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সাদনান বলল, আমি সারা আর মাইশাকে পাঠাচ্ছি, তোমরা সবাইকে নিয়ে যাও, আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা, শর্টকাট জবাব দিয়ে কলটা কাটল। ততক্ষণে মাইশারাও চলে এসছে। আয়ান সবাইকে উদ্দেশ্য করে বলল, প্রিয়তাকে নিয়ে ভাই পড়ে আসছে, আমাদের সবাইকে যেতে বলেছে। সবাই আর কোনো বাক্য প্রয়োগ করল না। আয়ান আর রাহাত গিয়ে অন্য গাড়িতে বসল। সালেহা আর সুফিয়া গিয়ে আয়ানদের গাড়িতে পিছনে বসে পড়ল। রাহান গিয়ে আরেকটা গাড়িতে ড্রাইভিং সিটে বসে পড়ল। মাইশা গিয়ে পিছনে বসল। সারা যেই না পিছনে বসতে যাবে অমনি আয়ান গিয়ে মাইশার পাশে বসে পড়ল। মাইশা কটমট করে চাইল। আয়ান কেবলা মার্কা একটা বেটকি দিল।
মাইশা সারার পানে দৃষ্টি দিল। মেয়েটা মিটমিট করে একটা চোখ টিপ দিয়ে সামনের দরজাটা খুলে রাহানের পাশে বসে গেল। রাহান আলতো করে মাথা কাত করে আয়ানের দিকে তাকি বিজয়ী হওয়ার হাসি হাসল, যেন কোনো যুদ্ধে জয়ী হয়েছে। রাহান হাসিটা দিয়ে বামে তাকাতেই একটা ফাঁকা ঢুক গিলে নিল। সারা রাহানের দিকে অগ্নিমূর্তির ন্যায় চেয়ে আছে, যেটার মানে পড়ে তোমায় দেখে নিব। রাহান হে হে করে দাঁত বের করে হাসল। পিছন থেকে আয়ান আর মাইশা কেবলার মতো চেয়ে রইল। কি সমস্যা বলবেন প্লিজ, অনুরোধে সুরে বলল সাদনান। প্রায় আধ ঘন্টা ধরে একই প্রশ্ন করে যাচ্ছে। ভিতরে রাগ থাকলেও কেন যেন তা বহিঃপ্রকাশ করতে পারছে না। কিন্তু কেন? হয়তো ভালোবাসার কাছে এসব রাগ অভিমান তুচ্ছ। আপনি কেন বাবাকে বলেননি আমাদের বিয়ের ডেটটাও ঠিক করে নিতে? ছি, কি বেহায়া আবদার। তবে কণ্ঠে বেশ অভিমানের ছোঁয়া। সাদনান আলতো করে জড়িয়ে ধরল মেয়েটাকে। আপনি কি জানেন আপনি দিনকে দিন আমার চেয়ে বেশি বেহায়া হয়ে যাচ্ছেন? ভ্রু কুঁচকে প্রশ্ন করল সাদনান। মেয়েটার দিক থেকে কোনো রকম উত্তর এলো না, তবে মাথাটা তুলে চাইল স্বামী নামক ব্যক্তিটার দিকে। পা দুটি উঁচু করে সাদনানের পায়ের উপর রাখল। সাদনানের চেয়ে প্রিয়তা কিছুটা খাটো। খাটো তো হবেই, কই 6 ফুট আর কোথায় 5 ফিট 2। পা দুটি উঁচু করে আলতো করে সাদনানের গোলাপি ঠোঁট জোড়ার উপর চুমু খেল। সাদনানের চোখ রসগোল্লার ন্যায় ধারণ করল। নিজের কাজ হাসিল করে আবার আগের অবস্থানে ফিরে গেল। হ্যাঁ, আমি আপনার ভালোবাসায় উন্মাদ। তবে সেটা যদি হয় বেহায়া, তবে আমি মরবার পরও বেহায়া থাকতে চাই। যদি সেই বেহায়াপনায় আমি আপনাকে নিয়ে বেহেশতে থাকার নসিব হয়, তবে আমি সত্যি বেহায়া হয়েই থাকতে চাই। বাক্যটা প্রয়োগ করতে দেরি হয়েছে কিনা সন্দেহের। সাদনান ঝড়ের বেগে মেয়েটাকে দু বাহু ধরে মেঝে হতে কিছুটা শূন্যে তুলে নিল। ঝাঁপিয়ে পড়ল শ্যাম্য রমণীটার কালচে গোলাপি ঠোঁট জোড়ার উপর। চিকন পাতলা ঠোঁট জোড়া মুহূর্তের মধ্যে মুখে পুরে নিল। রমণীটা ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে মানবটার গলা জড়িয়ে ধরল। মেয়েটাও সাদরে গ্রহণ করল স্বামী নামক ব্যক্তিটার পবিত্র ভালোবাসার ছোঁয়া। কিরে, তখন তো খুব বলেছিলি আসবি না। তা আমার ভাই গিয়ে কি এমন করলো যে এখন এক্কেবারে বোরকা আর নেকাব পরে চলে এলি? ফিসফিস করে টিটকারির সুরে বলল সারা। প্রিয়তা আর সারা একসঙ্গে হাঁটছিল। সবাই আগে হাঁটছে। রাহান, রাহাত, আয়না গিয়েছে হলুদের জন্য কাপড় নিতে। মাইশা ইনিয়াকে নিয়ে হাঁটছে আর মাইশার পিছনে আয়ানের একটু পিছনে সারা আর প্রিয়তা। আর ওদের দুজনের পিছনে সাদনান কারোর সঙ্গে ফোনে কথা বলতে বলতে হাঁটছে। হয়তো অফিসের কারোর সঙ্গে কথা বলছে। মুখের ভাবটা এমন মনে হচ্ছে সে মহা বিরক্ত। প্রিয়তা এতক্ষণ এসব পর্যবেক্ষণ করছিল, এর মধ্যে আবারও সারা হালকা করে মেয়েটার বাহুতে ধাক্কা মারল, যার মানে কি হলো বল? মেয়েটার ঠোঁটের কোণেও সাদনানের দেওয়া ভালোবাসার চিহ্ন, সাথে গলায়ও পড়েছে কিছুটা ছাপ। এসব নিয়ে কি এমনি বের হওয়া যা? উহু, একদম নয়। এই জন্যই তো বোরকা আর নেকাব পরা। কিন্তু এসব কথা কি এই মেয়েকে বলা যাবে? মোটেও নয়। এ মেয়ে যেই সব মাইশাকে বলে দিবে, তারপর দুজনে মিলে আচ্ছা মতো পচাবে। প্রিয়তার এসব ভাবনার মাঝেই সাদনানের মা সারাকে ডাকল। সারা একটু সামনে চলে গেল। সালেহা বেগমরা শাড়ির দোকানে ঢুকেছে, আর ওনার হাতের অন্য জিনিসপত্রগুলো সারা হাতে ধরিয়েছে। এই জন্য এখন সারাও তাদের সঙ্গে থাকাটা জরুরি। সাদনান পিছনে ছিল। সারাকে সামনে এগোতে দেখে খট করে লাইনটা কেটে ফোনটা পকেটে নিয়ে এসে ওর হাতটা ধরে সবার চেয়ে একটু পিছনে পিছনে হাঁটতে লাগল। প্রিয়তা লজ্জা পেল, মুচকি হাসল।
তবে হিজাবের নিচে তা চাপা পড়ে থাকে। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলেই এলো। সকাল থেকে সবাই কাজে ব্যস্ত। সাদনানের বাবা বিকেলের দিকে চলে এসছে। বাড়িতে মোটামুটি আত্মীয়স্বজনরা সবাই চলে এসছে। প্রিয়তার এক মামা, তিনিও ঢাকা থেকে আজ সকালেই ওনার 2 ছেলের বউ নিয়ে চলে এসছে। প্রিয়তার নানা নানি নেই, ওনারা অনেক আগেই গত হয়েছেন। মামা নাসির উদ্দিন খান, বড় ছেলে নাদিম খান আর ছোট ছেলে নাফিজ খান ও স্ত্রী নূর নাহার নাসির। ওনারা সবাই খুব ভালো। আগে প্রায় কুমিল্লা আসতেন ওনারা, কিন্তু বোনও চলে গেল, আবার নিজেদের কর্মজীবন সব দিক দিয়ে মাঝখানে সময়টা কিছুটা দূরত্ব বাড়িয়েছে। প্রিয়তা রেডি হবে, মাইশাকে রেডি করে এসছে। এখন আর সারা ওর সাথে আসেনি। আসবে কি করে, এখন তো নিজের ভাইও থাকে এই রুমে, এখন কি আর যখন তখন আসা যাবে? উহু, চাইলেও পারবে না। তাই আয়নার সাথে আয়নার রুমে চলে গেছে। প্রিয়তা গোসল সেরে একটা কুর্তি আর প্লাজো পরে বেরিয়েছে। আজ সব মেয়েরা হলুদ শাড়ি পরবে আর ছেলেরা কলা পাতা রঙের পাঞ্জাবি আর হলুদ কুর্তি। কিন্তু প্রিয়তা শাড়ি পরতে পারে না। এখন কি করবে? সারা নিশ্চয়ই এখন সাজুগুজু করতে বসে গেছে। আর কার কাছে যাবে, সবাই তো কাজে ব্যস্ত। এসব ভেবেই প্রিয়তার মনটা খারাপ হলো। এখন কি করবে সে? সাদনান বিছানায় বসে লেপ্টে কিছু করছে। আর চোখে তার ছোট্ট বউটার মুখ ভঙ্গিমা লক্ষ্য করছে। কখন থেকে আয়নার সামনে বসে আছে। আর মেয়েটা এখনো রেডি হবার কোনো নামগন্ধও নেই। কি হয়েছে তার ছোট্ট পুচকে বউটার? হঠাৎ সাদনান কিছু মনে পড়ার মতো করে প্রশ্ন করল, ওই দিন যে শাড়িগুলো এনেছি? প্রিয়তা আলতো করে মাথা ঘুরিয়ে সাদনানের পানে চাইল। নিজেও প্রশ্ন করল। সাদনান উঠে এসে প্রিয়তার ছোট্ট মিনি ওয়ার্ড্রবটা খুলে ওখান থেকে একটা কলা পাতা রঙের শাড়ি নিল। তারপর এগিয়ে গিয়ে প্রিয়তার পাশে দাঁড়াল। মেয়েটা এখনো বসা, ও এটা বুঝতে পারছে না সাদনান কেন এই রঙের শাড়ি বের করেছে। মেয়েটার ভাবনার মাঝে সাদনান ওর গায়ে শাড়িটা মেলে ধরল। হলুদ শাড়ি না, আপনি এটা পরবেন অনুষ্ঠানে। সাদনান শাড়িটা প্রিয়তার কোলের উপর রেখে ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তার মনটা একটু একটু খারাপ হলো, কারণ সবাই হলুদ শাড়ি পরবে আর ও একা এটা। কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে মুচকি হাসল। তারপর শাড়ির প্রয়োজনীয় সবকিছু নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে সাদনান অনেকক্ষণ যাবৎ সবাইকে দেখে যাচ্ছে। কেউ মনে হয় না আজ ওর বউকে শাড়ি পরিয়ে দিবে। এদের আশায় থাকলে নিজের বউকে আর শাড়ি পরতে হবে না ভেবেই সাদনান সোফা ছেড়ে উঠে আসতে নিলে সুফিয়া বেগম বলল, তুমি অনেকক্ষণ যাবৎ বসে আছো, ভাবি তো একটু কাজে বিজি, তুমি চাইলে আমাকে বলতে পারো। সাদনান কিছু বলবে ঠিক তখনই প্রিয়তা সারা বলে নিজের রুম থেকে ডাকল। সাদনান বুঝল মেয়েটা ওকেই ডাকছে। তাই সাদনান সেদিকে তাকিয়ে কাল বিলম্ব না করে উপরে চলে গেল। সুফিয়া বেগমকে আর কিছু বলা হলো না। সুফিয়া মুচকি হাসল। তিনি কি ভেবে মুচকি হাসল তিনিই ভালো জানেন। কি হয়েছে জান, এভাবে কেউ ডাকে? ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল সাদনান। তো কি করব? কখন থেকে এভাবে বসে আছি। আর আপনি কখন গিয়েছেন? সাদনান এবার দৃষ্টি দিল মেয়েটার পানে। মেয়েটা শাড়িটা কোনো রকম পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। গলায় ওর দেওয়া চিহ্নগুলো এখনো জ্বলজ্বল করছে। আচ্ছা, এমন অবস্থা কি মেয়েটাকে অন্য কারোর সন্নিকটে যেতে দেওয়া উচিত? নিজেকে নিজেই প্রশ্ন করল সাদনান। উহু, একদমই নয়। নিজের বউকে আদর করছে তা কেন অন্য কেউ দেখবে? দরকার পড়লে নিজে পার্লারের কাজ শিখে নিবে। ভেবেই সাদনান দরজার দিকে এগিয়ে গেল।
প্রিয়তা ভাবছে সাদনান হয়তো কাউকে ডাকতে যাচ্ছে, কিন্তু মেয়েটার ভাবনা চিন্তা ভুল প্রমাণ করে সাদনান দরজাটা আটকে দিল। প্রিয়তা চোখ বড় বড় করে চাইল। ছোট্ট দেহখানা 12 হাত শাড়িটা দিয়ে আরো একটু আটি সাটি করে নিল। সাদনান দরজাটা আটকে পিছনে ফিরল, চাইল তার ছোট্ট বউটার পানে। চোখে হাসল সাদনান। মেয়েটা এমনি ওকে ঠিকই ভালোবাসে, কিন্তু কখনো সব লজ্জা শরমের মাথা খেয়ে বসে, আবার কখনো ভয়। এখন কি লজ্জা নাকি ভয়? আমি চাই না আমার ব্যক্তিগত সম্পদ কেউ দেখে নিক। শাড়িটা আমি পরিয়ে দিচ্ছি, আপনি চোখটা বন্ধ করে রাখবেন, কারণ আপনার ওই চোখ দেখে আপনার আবারও কোনো সর্বনাশ হোক তা আমি এখন চাই না। বেশ গম্ভীরতা বজায় রেখে বলল সাদনান। সাদনানের কথার মানে বুঝতে না পারলেও প্রিয়তা এটা বুঝে গিয়েছে ওকে এখন শাড়িটা সাদনান পরিয়ে দিবে। এটা ভেবেই মেয়েটার গলা শুকিয়ে গেল, না চাইতেও মুখ দিয়ে বেরিয়ে এলো, পানি খাবো আমি। সাদনান যেন জানতো এমন কিছু হবে। একটু এগিয়ে প্রিয়তার পিছনে সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা নিয়ে মেয়েটার সামনে ধরল। মেয়েটা কাপা কাপা হতে পানির গ্লাসটা নিয়ে এক চুমুকে সবটা পানি শেষ করে নিল। সাদনানের মন চাইল জোরে জোরে হাসতে, গলা ফাটিয়ে হাসতে, তবে তা আর করল না। মেয়েটার হয়তো ভয় প্লাস লজ্জা এখন বেহুশ হয়ে যাবে। সব চিন্তা ভাবনা সাইডে রেখে বলল, চোখটা বন্ধ করেন। বাধ্য মেয়ের মতো প্রিয়তা চোখ বন্ধ করে নিল। সাদনানও প্রিয়তাকে চোখ বন্ধ করতে দেখে নিজেও চোখ জোড়া বন্ধ করে নিল। প্লিজ একবার, শুধু একবার দেখব। জান এমন করে না, আমি দেখে চলে যাব। 10 মিনিটের বেশি সময় ধরে আয়ান বাগানে মাইশার রুমের বেলকনির নিচে দাঁড়িয়ে। এদিকটায় তেমন কেউ আসে না। রাহানকে নিয়ে অনেক কষ্টে বাড়ি থেকে বেরিয়ে এসে কিছু দরকার আছে বলে। মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ভালোবাসার মানুষটাকে একবার দেখা। বাড়িতে তো আর সরাসরি দেখা যাবে না, তাই এই পদ্ধতি অবলম্বন। কিন্তু এত কষ্ট করে কি হলো, এই মেয়েটাই তো আসছে না। আসছে না বললে ভুল হবে। মেয়েটা আসতে চাইছে কিন্তু সবাই ওকে ঘিরে বসে আছে, তাহলে ও আসবে কি করে? আর কি বলে এখন মেয়েটা বেলকনিতে আসবে? কনের প্রতি সবার একটা আলাদা আকর্ষণ থাকে। সবার নজর এড়িয়ে আসাটাও চারটি খানি কথা নয়। বেশ অনেকটা সময় পর মাইশা মেসেজের রিপ্লাই করল, আর 5 মিনিট অপেক্ষা করুন, আসছি। ব্যাস, আয়ানের খুশি দেখে কে রাহানকে জড়িয়ে ধরল খুশির ঠেলায়। পরক্ষণে ভাবল, ইস, মেয়েটার নিশ্চয়ই এখানে আসতে কত কাঠখড় পোড়াতে হবে। কিন্তু ও কি করবে? মনটা যে মানছে না একবার দেখার জন্য উতলা হয়ে আছে। আয়ানের ভাবনার মাঝে কেউ ওকে জড়িয়ে ধরল। আয়ান চমকালো, হকচকিয়ে উঠল। তারপর আয়ানের মনে হলো এই ছোঁয়া ওর পরিচিত, খুব করে চেনে এই ছোঁয়া। হ্যাঁ, ওর ভালোবাসার মানুষটার ছোঁয়া। ছোট্ট ছোট্ট হাত দুটি ওর বুকে এসেও আসেনি। মেয়েটা তাকে হাতের নাগালে পাচ্ছে না। পাবে কি করে? এমন একটা বলিষ্ঠ পুরুষকে এমন একটা পুচকে মেয়ের আয়ত্তে পুরোটা নিতে পারে নাকি? কিন্তু শরীরটা না পেলেও মনটা পুরোটাই মেয়েটার আয়ত্তে নিয়ে গেছে। ভেবেই আয়ানের মুখের হাসিটা আরো চওড়া হলো। ততক্ষণে সারা আর রাহান ওদের নিকট হতে কিছুটা দূরে। আমি তো বলেছিলাম বেলকনিতে আসতে, তুই তো নিচে বাগানে চলে এসছিস দেখ। পিছনে ঘুরতে ঘুরতে কথাগুলো বলছিল, কিন্তু পিছনে ফিরে আর কিছু মুখ দিয়ে বের করতে পারল না। মেয়েটার অধর জোড়ার উপর দৃষ্টি যেতেই যেন আয়ান কিছু বলার মতো খুঁজে পেল না। ছেলেটার মনে এখন একটাই কথা ঘুরছে, আর সেটা হলো এই মুহূর্তে এই মেয়েটার ভালোবাসাময় নীল বিষ প্রাণ করতে হবে।
ব্যাস বলিষ্ঠ দুই হাতে মেয়েটার গাল আঁকড়ে ধরল। মুহূর্তের মধ্যে মুখে পুরে নিল মেয়েটার পাতলা অধর জোড়া। মাইশা আকস্মিক চমকে উঠল, তবে তা সামনের ব্যক্তিটার ভালোবাসার কাছে হার মানল। চুপ করে ভালোবাসার গ্রহণ করল। বেশ অনেকটা সময় পর আয়ান মাইশাকে ছেড়ে দুই হাতে আগলে নিল। আলগোছে জানালো, যতদিন বেঁচে থাকব তোর এই ভালোবাসাময় নীল বিষ প্রাণ করে মরে গিয়েও বেঁচে থাকতে চাই জান। ভালোবাসি। প্রিয়তা। প্রিয়তা বাগানে যাচ্ছিল। শাড়ি সাদনান পরিয়ে দিয়েছে। নিজে গোসলে গিয়েছে আর প্রিয়তাকে বলেছে অনুষ্ঠানের জায়গা যেতে সাদনান একটু পর আসবে। হঠাৎ কোনো পুরুষালী কণ্ঠে মেয়েটা আকস্মিকভাবে চমকালো, হকচকিয়ে উঠল। তারপর মনে হলো এই কণ্ঠ কোথাও শুনেছে। হ্যাঁ, ওর মামাতো ভাই নাদিমের কণ্ঠ। পিছনে ফিরে চাইল। আপনি এখনো যাননি নাদিম ভাই? বলেই আশেপাশে দৃষ্টি বুলালো, কিন্তু কেউ নেই। থাকবে কি করে, সবাই তো অনুষ্ঠানে চলে গেছে। মাইশাকেও একটু আগে নিয়ে যাওয়া হয়েছে। ওকে অবশ্য সারা ডেকেছিল, কিন্তু সাদনান বলেছে তোরা যা, ও রেডি হয়ে আসছে। মেয়েটার মন খারাপ হয়েছিল, তবে সে সব পাত্তা না দিয়ে স্বামী নামক পুরুষটার যত্ন করে শাড়ি পরিয়ে দেওয়া উপভোগ করছিল। সামনে দাঁড়ানো মানবটা এক দৃষ্টিতে চেয়ে 17 বছরের রমণীটার পানে। কি স্নিগ্ধ লাগছে। নাদিমকে কিছু বলতে না দেখে প্রিয়তা আবারও বলল, এই দিকে মনে হয় কেউ নেই, আমরা বাগানে যাই, তোকে খুব সুন্দর দেখাচ্ছে। প্রিয়তা কথাটা বলা হতে না হতেই বলল নাদিম। প্রিয়তা ভ্রু কুঁচকালো। কেন যেন ওর কাছে এই নাদিম ভাইকে আজ বেশি ভালো লাগছে না। তবে মনের ভাব প্রকাশ করল না। ভিতরে ভিতরে বিরক্ত হলেও মুখে মুচকি হাসি রেখে বলল, ধন্যবাদ ভাইয়া, আর আপনাকেও সুন্দর লাগছে। প্রিয়তার কথায় নাদিম মুচকি হাসল, বাম হাতটা দিয়ে মাথা পিছনের উপরি ভাগের চুল খামচে ধরল। তারপর নিচের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। ব্যাস চলে গেলেও মেইন দরজার দিকে। নাদিম ঠিক বুঝতে পেরেছে প্রিয়তা ওর সঙ্গে কথা বলতে বিরক্ত বোধ করছে। বুঝবে না, যাকে ভালোবাসে তার মনের কথাই যদি না বুঝতে পারে তাহলে কিসের ভালোবাসা হলো? হ্যাঁ, নাদিম এই রমণীটাকে ভালোবাসে। যখন থেকে ভালোবাসা মানি বুঝতে পেরেছে তখন থেকে। আর ভালোবাসার মানুষটার যদি অনুভূতিই না বুঝে, ভালোবাসার মানুষটার মনের কথাই যদি না বুঝে, তাহলে তা ভালোবাসা নয়, মোহ, আবেগ। কিন্তু নাদিম তো সত্যি ভালোবাসে সেই ছোট্ট থেকে, যদিও তখন বুঝেনি তখন এটা ভালোবাসা নাকি মোহ। কিন্তু যখন বুঝতে পারল ঠিক করেছিল মেয়েটাকে বলবে। আর যখন মাইশার বিয়ের কথা শফিক বলেছিল তখন ভেবেছিল এখানে আসার পর বলবে। কিন্তু এখানে এসে জানতে পারল তার ভালোবাসার মানুষটা এখন অন্য কারোর অর্ধাঙ্গিনী। এসব ভাবতে ভাবতে নাদিম রাহানের পাশে গিয়ে দাঁড়ালো। এই রাহান ছেলেটা বেশ মিশুক, সবার সাথে কেমন ভাব হয়ে যায়। এই যে নাফিজ নাদিম দুই ভাই কি সুন্দর রাহানের সাথে একদম বন্ধুর মতো করে কথাবার্তা বলে। যদিও তাদের বয়সটা তিনজনেরই 3 দেশ। নাদিম রাহানের চেয়ে বড়, কিন্তু নাফিজ রাহানের ছোট। কিন্তু তবুও বেশ ভাব হয়েছে তিনজনের। আপনি এখানে কি করছেন? আপনাকে তো আমি গার্ডেনে যেতে বলেছিলাম সারার কাছে। প্রিয়তা এখনো বাড়ির ভিতরে দাঁড়িয়ে। সাদনান এক্কেবারে রেডি হয়ে নিচে এসছে, কিন্তু এই মেয়েকে আরো আধ ঘন্টা আগে রেডি করে দিয়েছে। কিন্তু এই মেয়ে এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেটা কি? প্রিয়তা এখনো সাদনানের পানে অপলক চেয়ে। আজ দুজন সেম কালার পরেছে, কলা পাতা রঙের। প্রিয়তার শাড়ির কালারেই সাদনান পাঞ্জাবি পরেছে। দুজনকেই বেশ সুন্দর লাগছে।
প্রিয়তা কিছু বলছে না। মেয়েটার মুখ দেখে যে কেউ বলতে পারবে সামনে দাঁড়ানো ব্যক্তিটার কোনো কথায় এই রমণীর কান অবধি যায়নি। যাবে কি করে এমন সুদর্শন পুরুষ যদি সামনে রয়, আর যদি হয় সেই পুরুষ নিজের একান্ত কাছের মানুষ, ভালোবাসার মানুষ। প্রিয়তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাদনান মুচকি হাসল। এই মেয়ে এখন সব লজ্জা শরমের মাথা খেয়েছে নিশ্চয়ই, আজকাল বড্ড বেহায়া পানা দেখায়। সাদনান আরও একটু এগুলো মেয়েটার দিকে, যেটুকুনি দূরত্ব ছিল সেটাও পূর্ণ করল। আলতো করে মেয়েটার ডান হাতটা ধরল। যদি জোরে ধরলে ভেঙে যায়, ব্যথা পায়। কোনো সন্দেহ নাই হাতের যা অবস্থা। আচ্ছা, সব মেয়ের হাত কি এমন হয় নাকি ওর ছোট্ট পুচকে বউটার হাতটাই এত তুলতুলে নরম? সাদনানের এসব আজগুবি ভাবনা চিন্তায় নিজেই বিরক্ত হল। কি সব ভাবছেও, কিন্তু পরক্ষণেই মনে হলো না আজগুবি কেন হবে। এই মেয়েটার সব কিছু নিয়ে ভাবতেই ভালো লাগে ওর। এসব ভেবেই সাদনান শব্দহীন হাসার প্রচেষ্টা চালালো। তবে প্রিয়তার নজর এড়াল না। আপনি হাসলে আপনাকে অনেক সুন্দর দেখায়। কথাটা বলে নিজেই নিজের দাঁত হারা অধর কামড়ে ধরল। ইস, মনের কথা মুখে চলে এসছে। বাসরটা খুব শিগগির শেষ করতে হবে। বলেই সাদনান সামনের দিকে তাকিয়ে প্রিয়তার হাত ধরে টেনে নিয়ে হাঁটতে লাগল। প্রিয়তা ভেবাচেকা খেয়ে চেয়ে রইল সাদনানের অর্ধ মুখমণ্ডলের দিকে। ও কি বলল আর এই লোক কি বলল, কিছুই বুঝল না বেচারি। হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত দুটো ছুঁই ছুঁই করল। বড়রা অবশ্য অনেক আগেই হলুদ ছোঁয়া দিয়ে চলে এসছে, কিন্তু অল্প বয়স্ক সবাই অনেক রাতে অবধি হই হুল্লোড় করেছে। প্রিয়তা তো ঘুমের জন্য ওখান থেকে উঠতেই পারছিল না। ভাগ ভালো সাদনান ওখানে ছিল, ওর এসব ভালো লাগে না। কিন্তু নিজের পুচকে বউটাকে ফেলে আসতেও পারছিল না। কত ছেলে আছে আশেপাশের, বলা তো যায় না তার বউকে কে কখন নিয়ে যায়। সেই জনই প্রিয়তার পাশে গাপটি মেরে বসেছিল। এই নিয়ে অবশ্য সবাই কানাকানি করছিল, কিন্তু কেউ সামনে কিছু বলার সাহস পায়নি। অনুষ্ঠান শেষ যখন সবাই যে যার মতো করে চলে যাচ্ছিল, তখন সাদনান তার বউকে ডাকতে গিয়ে দেখল তার বউ তার কাঁধ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। মাইশা অবশ্য বলেছিল ডেকে দিতে, তবে সাদনান কি মনে করে যেন কোলে তোলে নিয়ে সারাকে উদ্দেশ্য করে বলল, বসার ঘরে কে কে আছে দেখায়। আচ্ছা বলেই সারা বাড়ির ভিতরে চলে গেল। মিনিট দুইয়ের মাথায় ফিরে এসে বল, কেউ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো। সাদনান আর কিছু না বলে প্রিয়তাকে নিয়ে হাঁটা ধরল। এদিকে একজন মানব এক বুক ব্যথা নিয়ে দাঁড়িয়ে চেয়ে রইল এই সুন্দরতম ভালোবাসাময় দুইটি মানুষের দিকে। আর সেটা হলো নাদিম। নাফিজ ভাইয়ের দিকে চাইল, আলতো করে গিয়ে জড়িয়ে ধরল ভাইকে। নাফিজ সব জানে নাদিমের এই দুই ভাইয়ের মধ্যে অনেক মিল। এরা কখনো কোনো দিন ঝগড়া করেছে কিনা এরা নিজেরও হয়তো বলতে পারবে না। ভালোবাসলেই যে পেতে হবে এমনটা কিন্তু নয় ভাইয়া। ভালোবাসা গোপনে সুন্দর, আর তোমারটা না হয় গোপনেই থাক। ছোট্ট ভাইয়ের কথায় মুচকি হাসল, নাক টানল, চোখের জল আড়াল করল। নিজেও ভাইকে আলতো করে জড়িয়ে ধরল। হুম, ছোট্ট করে জবাব দিল, আমি তোমার জন্য একটা পুতুল বউ খুঁজে আনব। ছোট ভাইয়ের এমন কথায় নাদিমের বুক শীতল হল। এমন ভাই কয়জনের হয়? এত অল্প বয়সে কয়জন পারে এমন সুন্দর করে সান্ত্বনা দিতে? এসব ভেবেই নাদিমের মুখের হাসিটা চওড়া হল। তার ভাই সবে ক্লাস 9-এ পড়ে। কে বলবে কি সুন্দর করে ভাইয়ের দুঃখ দূর করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মিষ্টি রোদের হাতছানি চোখের উপর পড়তেই রমণীটা ঘুমের মাঝেও মুখের ভঙ্গিমা পাল্টে নিল।
ভ্রুজোড়া কুঁচকে নিয়েছে। মনে হচ্ছে কোনো বিশেষ কাজে বাধা পড়েছে। হ্যাঁ, পড়েছেই তো, এই যে এত সুন্দর সাধের ঘুমটা নষ্ট করতে চাইছে এই খারাপ সূর্য মামাটা। বেশ কিছুটা সময় পর মনে হলো সূর্য সোনালী বর্ণের রোদটা ওর উপর আর পড়ছে না। সামনে দাঁড়িয়ে কেউ রোদ থেকে বিছানায় থাকা রমণীটাকে আড়াল করতে চাইছে। রমণীটার ভ্রুজোড়া সরল হলো। আবার ছোট্ট মিনি কম্বলটা আঁকড়ে ধরে ঘুমের দেশে তলিয়ে গেল। সামনে দাঁড়ানো ব্যক্তিটা বেশ বিরক্ত হলো। এই মেয়ে মনে হয় আজ আর ঘুম থেকে উঠবে না। সকাল 8টা বাজে। বিয়ে বাড়িতে কেউ এতক্ষণ ঘুমায় এই পুরুষটির হয়তো জানা ছিল না। এই ছোট্ট বউটার কাছ থেকে হয়তো এটাও জানা হয়ে গেল। কিছু ভেবে পুরুষটা বাঁকা হাসল। প্রিয়তা, আপনি কি উঠবেন? মাইশা চলে যাচ্ছে। ব্যাস, বুদ্ধি কাজে লাগলো, ধরফরিয়ে উঠে বসলে রমণীটা। কই কই, আল্লাহ, আমি এত ঘুমিয়েছি যে আপুর বিয়েটাও দেখতে পারলাম না। কয়টা বাজে? আর আপনি আমায় ডাকেননি কেন? এক নাগারে বিরতিহীনভাবে কথাগুলো বলে কান্না করতে লাগলো প্রিয়তা। সাদনান ভেবাচেকা খেয়ে গেল। হায় আল্লাহ, এই মেয়ে কি সত্যি বোকা। সাদনান কিছু বলল না, সেন্টার টেবিলে রাখা ঘড়িটা প্রিয়তার হাতে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলল, আধ ঘন্টার মধ্যে রেডি হবেন, আমি খাবার নিয়ে আসছি। বিকেল 4টের দিকে বাসায় পার্লার থেকে মেয়ে এসছে 3 জন। সব মেয়েদের সাজবার জন্য পার্লারে যেতে চেয়েছিল, কিন্তু আজম বেশ কড়া ভাবে জানিয়েছে কেউ যেন বাড়ির বাহিরে এক পাও না দেয়। তিনি বাড়িতে সব ব্যবস্থা করে দিবে। ব্যাস, আর কি লাগে। সব মেয়েরা অনেক খুশি হয়েছে। এখন সন্ধ্যা 6টা। মাইশাকে রেডি করে এখন বাকি সবাইকে রেডি করছে। প্রিয়তাদের বাড়িটা বেশ বড়, বাগানটাও বেশ বড়। সব কিছুর আয়োজন ওখানেই করা হয়েছে। একটু পর মাইশাকে নিয়ে যাবার জন্য নিচ থেকে ডাক পড়ল। আয়না মাইশাকে নিয়ে চলে গেল। তারপর আর কি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখার পালা। প্রথমে আয়ান, তারপর মাইশার। দুজনের 6টি শব্দ মিলে হয়ে গেল একে অপরের, যদিও তাদের মনের মিলন অনেক আগেই হয়েছে। আজ সমাজের সামনে সম্মানের একটা সম্পর্ক হলো। হালাল একটা জীবনে পা বাড়ালো তারা, একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। চলবে।